সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি সারা মেহজাবিন। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। একেবারে বিস্তারিত। শুরুতেই ভারত পাকিস্তান সংঘাতের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে থামতে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। ট্রাম্প জানান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে আলোচনায় বসতে রাজি হয়েছেন ভারত পাকিস্তান দুই দেশের প্রধানমন্ত্রী। আলোচনায় শান্তি ফিরবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা পাল্টা হামলার মধ্যে স্বস্তির নিঃশ্বাস। এবার ট্রাম্প জানালেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে একথা জানান তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী মার্কিন মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় দেশ। অবশ্য ট্রাম্পের এই দাবির বিষয়ে ভারত এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। এর আগে শনিবার ভোরে পাকিস্তানের হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় ভারতের বেশ কয়েকটি স্থাপনা। লক্ষ্যবস্তু করা হয় ক্ষেপণাস্ত্র মজুতগার এবং একাধিক সামরিক স্থাপনা। এমন অবস্থায় ভারতের 3 বাহিনী প্রধানের সাথে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। এ সময় নিজেদের সক্ষমতা নিয়ে মোদীকে অবহিত করেন নিরাপত্তা কর্মকর্তারা। এদিকে যুদ্ধের উত্তাপ ছুঁয়ে গেছে সাধারণ নাগরিকদের মধ্যে। উভয় দেশে চলছে পাল্টাপাল্টি বিক্ষোভ। এরই মধ্যে ট্রাম্পের যুদ্ধ বন্ধের পদক্ষেপের বার্তায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে উভয় দেশ। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এবং ইসলামাবাদ থেকে সাংবাদিক ও বিশ্লেষক সাফির সিদ্দিকী। শুরুতেই যেতে চাই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাফির সিদ্দিকীর কাছে। সাফির সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে ভারত পাকিস্তান। যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কি? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে যে আলাপ আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে উভয় দেশ যুদ্ধবিরতি করতে সম্মত হয়েছে। এটা একটা ভালো পদক্ষেপ। আমি মনে করি যে পাকিস্তান সরকার যখন পহেলগাম ঘটনাটি ঘটেছিল তখন সারা পৃথিবী সন্দেহ করেছিল যে সেটা ভারতের নিজস্ব কর্তৃত্ব একটা চাল। তাদের যে নির্বাচন হচ্ছে বিহারে বা হতে যাচ্ছে এবং অন্যান্য অঞ্চলে, সেখানে হাই ক্রিয়ার জন্য এবং হিন্দুদের ভোট অর্জনের জন্য সেই প্রচেষ্টা করা হয়েছিল সেই ঘটনা ঘটিয়ে। এবং পাকিস্তান আগে থেকে বলে দিয়েছিল যে এর মধ্যে তার কোনো হাত নেই, এখান থেকে কোনো সন্ত্রাসবাদীদের সেখানে গিয়ে এটা করা সম্ভব ছিল না। আর পাকিস্তান নিজেই বহু বছর ধরে এখানকার যে সন্ত্রাসবাদীরা আছে তাদের সঙ্গে নিজেই যুদ্ধ করছে এবং তাদেরকে কাবু করার জন্য সকল যত যত পরিমাণে সম্ভব সেটা করছে এবং আন্তর্জাতিক সমর্থনও ছিল এই ব্যাপারে। শুরু থেকে পাকিস্তান বলে দিয়েছিল যে পহেলগাম ঘটনার উপর আন্তর্জাতিক নিরপেক্ষ একটা তদন্ত করা হোক, এবং পাকিস্তান বিভিন্ন দেশকে এবং বিভিন্ন দেশ সেটা সমর্থনও করেছিল, কিন্তু ভারত রাজি হয়নি। কেন রাজি হয়নি সেটা সবাই জানে। সেটা একটা উন্মুক্ত খোলা চিঠি। কিন্তু গত 2 দিন ধরে যে যুদ্ধ পরিবেশটা সৃষ্টি হয়েছিল, যা ভারত পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছিল সারা পৃথিবীকে দেখানোর জন্য যে তারা সন্ত্রাসবাদীদের উপর হামলা চালিয়েছে, পাকিস্তানের উপরে নয় কিংবা সামরিক সংস্থানের উপরে নয়, সেগুলো সবকিছুই মিথ্যে ছিল। তারা মসজিদ
সাফির সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এবারে যেতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের কাছে। ইমতিয়াজ আহমেদ, আপনি সাফির সিদ্দিকীর কথা শুনছিলেন। যুদ্ধ তো থামার পথে এগোচ্ছে। যুদ্ধ থামলেই কি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তানের যে কাশ্মীর নিয়ে সংকট, এটির সমাধান হবে? ধন্যবাদ। সেটা দেখার বিষয়। আপাতত যেটা হয়েছে সেটা হলো যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান পার্টির সরকারের মাধ্যমে একটা মধ্যস্থতা হয়েছে এবং ওটা হওয়াটাই স্বাভাবিক। আমরা বেশ কয়েকদিন ধরে এটাই বলছিলাম, কারণ যুক্তরাষ্ট্র বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক সবাই ভালো করে জানে। বিশেষ করে পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের একটা বড় সম্পর্ক আছে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে রিপাবলিকান পার্টির সাথে নরেন্দ্র মোদীর সরকারের সাথে একটা ভালো সম্পর্ক আছে, এটাও আমরা মানে খোলাভাবেই জানি। তো দুটো দেশের সাথে এত ভালো সম্পর্ক যেই দেশের বা সরকারের স্বাভাবিকভাবে সে একটা মধ্যস্থতা পালন করতে পারে এবং আমেরিকা রাইটলি পালন করেছে। মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বরাবরই একটা জিনিস বলেছে যে সে পিস বিল্ডার হিসেবে থাকতে চায় এবং আমরা দেখছি, যদিও ইউক্রেন যুদ্ধ এখনো থামাতে পারেনি কিন্তু চেষ্টা চলছে। গাজার ব্যাপারেও থামাতে পারেনি কিন্তু এখনো চলছে। এই আরেকটা জিনিস হলো পাকিস্তান। এখন দেখা দরকার যে এটা কতদূর যায়, কারণ এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো যেভাবে পাল্টাপাল্টি আক্রমণ চলছিল তাতে বোঝা যাচ্ছিল মোটামুটি যে তারা বড় যুদ্ধে যাচ্ছে না, কারণ বড় যুদ্ধে যাওয়ার জন্য যে পরিকল্পনা এবং জনগণের যে প্রস্তুতি সেটা আমরা দেখছিলাম না। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছিল যে এটা বেশি টানা যাবে না, এবং এটা বেশি যে টানা যাবে না তার একটা বড় কারণ হলো, এবং এটা হলো তৃতীয় যে জিনিসটা, সেটা হলো যে আমরা যদি খরচ দেখি, ইতিমধ্যে আমরা যেই হিসাব দেখছি ভারতের পার ডেতে যেই গবেষণা হয়েছে দেখা যাচ্ছে $14.6 বিলিয়ন রুপিস রুপিস 14.6 বিলিয়ন রুপিস পার ডে খরচ হয়েছে ইতিমধ্যে। পাকিস্তানে হয়েছে 3.7 বিলিয়ন রুপিস পার ডে। এটা তো কোনোভাবেই সম্ভব না যেই অর্থনীতির কাঠামো আর যেই বিশ্বায়নের কাঠামোর মধ্যে আছে, যার জন্য একটা প্রচন্ড পজিটিভ এলিমেন্ট। আমরা আশা করব যারা কি বলে বাইরে, যে তারা মূল যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করবে, এবং যতক্ষণ না হবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তবে কোনো সন্দেহ নেই বড় একটা পজিটিভ স্টেপ এই সিজফায়ারটা। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ সাফির সিদ্দিকীকেও। এবার দেশের সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলন পরিণত হয়েছে গণজমায়েতে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে এই আন্দোলনে জুলাই অভ্যুত্থানের সব অংশীদারদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। জানান 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী এরকম গণজমায়েত সমাবেশ চলবে। এদিকে সামগ্রিক পরিস্থিতিতে রাত 8টায় জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ। পূর্ব ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বেলা 3টা থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনরত ছাত্র জনতা। 3 দফা দাবির স্লোগানে গর্জে ওঠে পুরো শাহবাগ চত্বর। এ সময় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আন্দোলনে যোগ দিয়ে দাবির সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের সাথে বেইমানি করা হবে। আমার এলাকায় যারা মারা গেছে আমি তাদের জানাজা দিছি, এখনো মাটি দিই না। আমি 19 তারিখে বলছি আওয়ামী লীগের কবর রচনা না করা পর্যন্ত আমি ওর কবরে মাটি দিব না। আরো হাজারো মা আছেন, তাদের কলিজা ফাটার কান্না কেউ করতে পারবে? আওয়ামী লীগের যারা আছে এজেন্ট আছে সব আউট, সবাইকে চোখ মুখে যেতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি জুলাই সনদ ঘোষণা সহ 3 দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা। অচিরেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এক দাবি কোনো তাল বাহানা চলবে না। আওয়ামী লীগের রাজনীতি এই দেশে চলা মানে স্বৈরতন্ত্রকে উৎসাহিত করা। শেখ হাসিনা নামলো যারা কুচক্রি মহল ওখানে দেশে আছে, এরা এখনো দেশ থেকে যায় নাই। আগে বিচার শহীদদের, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন।
এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে গত 9 মে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে আন্দোলনকারীরা। পরে 10 মে শাহবাগে সড়ক ব্লকেট করে শুরু হয় অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, শাহবাগে আছেন সহকর্মী বদরুল আলম শাওন, যুক্ত হচ্ছে তার সাথে সেখানকার সবশেষ খবরাখবর জানতে। শাওন, বেশ তীব্র গরম, এই তীব্র গরমের মধ্যেই তো আন্দোলন চলছে, তো কি পরিস্থিতি দেখছেন এখন সেখানে? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা জানাবেন সেখানকার সবশেষ আপডেট। বিকেল 3টা থেকে কিন্তু শাহবাগের এই মোড়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে যে গণজমায়েত, অর্থাৎ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা সহ 3 দফা দাবিতে যে গণজমায়েত, সেই গণজমায়েত কিন্তু এখনো চলছে। এই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু বিভিন্ন আন্দোলনকারীদের মধ্যে বিভিন্ন শ্রেণী পর্যায়ের মানুষজন তারা বিভিন্নভাবে ভাগ হয়ে আন্দোলন করছে। আমরা বিকেল থেকেই এখানে অবস্থান করছি। আমরা যেটি দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কিছু মাদ্রাসা শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসেছেন। তারাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি, সেই দাবিতে আন্দোলন করছেন এবং তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে যে বার্তাটি দিতে চাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনের যে আন্দোলনকারীদের উপর নিপীড়ন চালাচ্ছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে সেই ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করবে। যেহেতু আপনি জানেন যে তীব্র গরম, এই গরমের মধ্যেও কিন্তু আসলে এই আন্দোলনকারীরা এখানে আছেন। এখানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলেরও অংশগ্রহণ আমরা দেখছি। এখানে জামায়াত ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিকেও আমরা এখানে দেখেছি। তারাও এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তারা এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবিটি, সেই দাবিটি জানিয়েছেন। পাশাপাশি আমরা এখানে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও দেখেছি আসলে যাতে যেহেতু তীব্র গরম পড়ছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, যাতে প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেইটি যাতে নিশ্চিত করা যায়, এই জন্য এখানে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা সেই বিষয়টি দেখছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে যেহেতু এখানে আন্দোলনকারীরা পুরো শাহবাগের 4টি রাস্তার মোড়ই ব্লকেট করে দিয়েছে, অর্থাৎ এখানে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না। শুধু জরুরি সেবার ব্যতীত, অর্থাৎ অ্যাম্বুলেন্স অথবা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ছাড়া আসলে এই জায়গা থেকে কোনো ধরনের যানবাহনই যেতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আমরা বেশ আইন শৃঙ্খলা বাহিনীরও সতর্ক অবস্থান এখানে দেখতে পাচ্ছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে তারা আসলে এখানে স্বতঃস্ফূর্ত অবস্থান দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা এখানে বেশ কিছু সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও দেখেছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি শাওন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হতে যাচ্ছে। সরকার প্রধানের বাসভবন যমুনায় আছেন সহকর্মী মারুফা রহমান, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মারুফা, বৈঠকের আলোচ্য বিষয় কি, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? টিপু, বৈঠকের আলোচ্য বিষয় কি সেটি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো না হলেও এখন পর্যন্ত অনানুষ্ঠানিক সূত্রে আমরা জানতে পেরেছি যে শাহবাগে যে ব্লকেট কর্মসূচিটি চলছে বা গত 3 দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতার যেই আন্দোলন চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, সেই ইস্যুতেই হয়তো এই বৈঠকটি হতে পারে যথাসম্ভব আমরা জানতে পেরেছি। ঠিক 8:30টার সময় বৈঠকটি শুরু হবে। আমি যদি আপনাকে এখানকার চিত্র এই মুহূর্তে দেখাই যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আসতে শুরু করেছেন। সব মিলিয়ে এই বৈঠক ডাকার পেছনে আমরা যতদূর জানতে পেরেছি অসমর্থিত সূত্রে, সেটি হচ্ছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত 3 দিন ধরে যে টানা কর্মসূচি পালন করছেন, বিশেষ করে গতকাল থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচি, সেই পরিস্থিতিতে আসলে একটি এই জরুরি বৈঠকের ঘোষণা।
এই বৈঠকটি 8:30টার সময় শুরু হবে। জানিয়ে রাখি টিপু আপনাকে, এমন পরিস্থিতিতে গতকাল অর্থাৎ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়, যে বিবৃতি থেকে বলা হয় সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যেই যোগাযোগ করছে এবং তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে তারা বলছেন যে সহযোগিতা করার বিষয়, কিন্তু অসহযোগিতামূলক অনেক ঘটনার কথা উল্লেখ করেছে প্রেস উইং। তো সব মিলে আজকের এই বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলন হবে, যে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আরো স্পষ্টভাবে জানা যাবে যে মিটিং এর এজেন্ডা কি কি ছিল। এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুতই জরুরি বৈঠক ডাকছেন কিনা। মারুফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৈঠকের পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফা রহমান। আর এর সাথে সংবাদের সময় হলো একটি বিরতির। আমাদের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, এই দলটিকে আর দেশের মানুষ দেখতে চায় না। হাসিনা পালালেও প্রেতাত্মারা এখনো আছে জানিয়ে তাদের প্রতিহত করতে তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ থেকে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে ফজলে রাব্বি, সৌরভের রিপোর্ট। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠান নিমিত্তে বিএনপির 3 সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই তারুণ্যের সমাবেশ। দুপুরের পর থেকে ধীরে ধীরে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে সমাগম ঘটতে থাকে। এক পর্যায়ে তিল ধারণের ক্ষমতা হারায় পোলো গ্রাউন্ড, জনসমুদ্রে পরিণত হয় পুরো ময়দান। সমাবেশে ভিন্ন মাত্রা যোগ করে ক্রিকেটার তামিম ইকবালের উপস্থিতি। বিএনপির 3 সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষে তরুণদের সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ গড়ার নানা দিক তুলে ধরা হয়। এই সমাবেশের মধ্য দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার দাবি তাদের। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার যা সংগ্রাম, সেই সংগ্রাম আমরা এক ধাপ এগিয়ে যাব আজকের এই সমাবেশ সফলতার মধ্য দিয়ে। এই তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশের মাধ্যমে তরুণরা রাজনৈতিকভাবে আবারও সচেতন হবে। 31 দফা বাস্তবায়নের আশ্বাস দিয়ে গণতন্ত্র যাতে কেউ জিম্মি করতে না পারে সেজন্য তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই সুন্দর বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। অন্তর্বর্তী সরকার ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না উল্লেখ করে সকল ষড়যন্ত্র প্রতিহতে তরুণদের আরো একবার জেগে ওঠার আহ্বান জানান মির্জা ফখরুল। দুর্ভাগ্যের কথা, এই সরকার পাঠ্যপুস্তকে নামগুলো তুলেছে, তখন সাইদের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। মুখের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি, কিন্তু যখন ওয়াসিমের নাম আমরা দেখিনি সেখানে আমরা দুঃখিত হয়েছি। গণতন্ত্র সমুন্নত ও চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে আবারও ঐক্যের ডাক দেন বিএনপি মহাসচিব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিভিন্ন সময় যারা সংবিধান লঙ্ঘন করেছেন তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোন রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। হত্যা মামলার আসামি হলেও বিমানবন্দরে ইমিগ্রেশনের সব স্তর পার করেই ঢাকা ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি
আব্দুল হামিদ। সেদিনের কিছু দালিলিক প্রমাণ এসেছে নিউজ 24 এর হাতে। দেশত্যাগের ঘটনায় গাফিলতির খোঁজে নেমেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সাবেক আইজিপি নুরুল হুদা মনে করেন, দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে ইমিগ্রেশনে আটকানো যায় না ভিভিআইপি কাউকে। বিস্তারিত মাসুদ আল লাবনীর রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয় বিভিন্ন থানায় মামলা। হত্যা মামলা মাথায় নিয়ে বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাথে ছিলেন তার শ্যালক ডাক্তার নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ। পরিবারের পক্ষ থেকে বলা হয়, চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন সাবেক রাষ্ট্রপতি। বিমানবন্দরে ইমিগ্রেশনের বিভিন্ন স্তর পার করে ঢাকা ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি, যা জানত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতর। নিউজ 24 এর হাতে এসেছে তার সেই যাত্রার প্রমাণ। হত্যা মামলার আসামি হয়ে কিভাবে সাবেক রাষ্ট্রপতি দেশ ছাড়লেন তা নিয়ে গরম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, আব্দুল হামিদের দেশ ত্যাগে যারা দায়ী তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তবে সাবেক আইজিপি নুরুল হুদা মনে করেন, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে ইমিগ্রেশনে আটকানো যায় না ভিআইপি কাউকে। তদন্তকারী যারা আছে তারা যদি কোর্টকে না বলে যে তাকে তদন্তের স্বার্থে তাকে বাইরে যেতে দেওয়া থেকে প্রিভেন্ট করা হোক, তা যদি না বলে থাকে তাহলে সে যেতে পারে। কেস থাকলেই তো তার প্রমাণ হয়ে যায় না। রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। বিমানবন্দরে ইমিগ্রেশনের বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কিভাবে সাবেক রাষ্ট্রপতি দেশ ছাড়লেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই আইনজীবী। জুলাই বিপ্লব এত সেন্সিটিভ একটা জিনিস, সেখানের হত্যা মামলার আসামিদের ব্যাপারে তো ইমিডিয়েট সাথে সাথেই তো ইমিগ্রেশনে যাওয়া উচিত। ভূমিকা রাখা উচিত ছিল, যেই ভূমিকা তারা রেখেছে এটা রিভার্স রাখা উচিত ছিল, অর্থাৎ ওনার না যাওয়ার যত বন্দোবস্ত আছে সব করা উচিত ছিল, অর্থাৎ উল্টোটা করেছে। পরিষ্কারভাবে উনি 4 ঘন্টা এয়ারপোর্টে ছিলেন এবং ওনার প্রটোকলে ভিআইপি মর্যাদার সবাই যোগাযোগ করেছে। ওখানে এনএসআই থেকে শুরু করে যারা আছে জুনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে নির্দেশদাতাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান তার। মাসুদ আল লাবনী, নিউজ 24, ঢাকা। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সত্য এবং জবাবদিহি কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এর আওতায় গুম সংক্রান্ত অপরাধের বিচার হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা। এই কমিশন হলে আওয়ামী লীগ সরকারের করা গুমের বিচার সহজ হবে। ভবিষ্যতে এমন অপরাধ বন্ধে কাজ করবে এই কমিশন। রাজধানীর এক অনুষ্ঠানে গুম সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে মতবিনিময় সভায় কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে এই মতবিনিময় সভা রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে। সভায় সরকারের উপদেষ্টারা ছাড়া অ্যাক্টিভিস্ট এবং আইনজ্ঞরা কথা বলেন। গুম বন্ধে এবং আওয়ামী সরকারের সময় যত গুম হয়েছে সেগুলোর বিচার দ্রুত করার তাগিদ আসে সভা থেকে। গুম একটি রাজনৈতিক ইস্যু, এটা রাজনৈতিকভাবে মোকাবিলা করার দাবি উঠে সভায়। অতীতে গুমের সাথে জড়িতদের বিচার এবং ভবিষ্যতে কোনো সরকার যাতে গুমের মতো ঘটনার সাথে জড়িত না হয় সেজন্য একটি গুম কমিশন করতে হবে। এমন একটা গুম কমিশন দরকার যেটা জনগণ নিজেরা নিয়ন্ত্রণ করে, যেখানে আদালত করে জনগণ এবং রাষ্ট্র সেখানে আসেন। তারেক সিদ্দিকী অফিসিয়ালি কোনো পজিশন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, অমুক এদের উপরে কোনো অফিসিয়াল পজিশন তার ছিল না, কিন্তু আমরা পেয়েছি যে প্রত্যেকটা গুমের পেছনে তার অদৃশ্য কন্ট্রোল ছিল। শুধুমাত্র টর্চার কমিশন হলে টর্চার কমিশন করবেন, হত্যার ক্ষেত্রে হত্যার কমিশন করবেন, আপনার অন্যান্য ধরনের অপরাধের ক্ষেত্রে সেই কমিশন করবেন। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটা কমিশন করবো কিনা একটা সুদূর প্রসারী। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার এখন গণদাবি। এই বিচার করতে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতের সরকারও যাতে এমন অপরাধে না জড়ায় সে ব্যবস্থাও করবে অন্তর্বর্তী সরকার। একটি ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে, জানালেন আইন উপদেষ্টা। যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে
এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। গুমের সংখ্যাকে স্পষ্টীকরণ করতে হবে এ সংক্রান্ত অধ্যাদেশে, না হলে অপব্যবহার হওয়ার সুযোগ থেকে যাবে পরিবেশ এবং শিক্ষা উপদেষ্টার বক্তব্য। আমরা চলে যাওয়ার পর হয়তো গুম কমিশন থাকবে কি থাকবে না আমি জানি না। যেভাবে ইনভেস্টিগেশনগুলি হচ্ছে এবং তার ভয়াবহতা আমরা খালি আঁচ করতে পারছি। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। সিলেট ছাড়া সারা দেশে চলছে তাপপ্রবাহ। রাজশাহী ও চুয়াডাঙ্গায় বিরাজ করছে তীব্র তাপপ্রবাহ। অস্বস্তিকর তাপমাত্রার কারণে বেশি ভোগান্তিতে আছেন রাজধানীবাসী। আয় কমেছে দিনমজুরদের। বনভূমি ও জলাশয় রক্ষায় এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন আবহাওয়াবিদরা। যত দিন যাচ্ছে আমাদের তত এগুলো পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। পরিমাণ বৃদ্ধি পাওয়াতে সারা বিশ্বে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মানে আমাদের গ্রামে যান, ওখানে অট্টালিকা নাই, রাস্তাঘাটে পিচ রাস্তা নাই, খালবিল আছে, নদীনালা আছে, সবুজ মাঠ আছে। ওখানে তাপমাত্রা যেটা পাবেন 34, কারণ বাজারে গেলে পাবেন 40-এর উপরে। কাটাই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।